This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুপ্রিম কোর্টে আজকে ঠিক কি হলো আরজিকর মামলায়? রাজ্যকে কার্যত তুলোধনা করলো সুপ্রিম কোর্ট। মৃতদেহ পাওয়ার 14 ঘন্টা পরে কেন এফআইআর হয়েছে এই প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। এফআইআর করতে এত দেরি কেন হলো? কি উদ্দেশ্য ছিল? অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিল? রাজ্যকে প্রশ্ন করেছে শীর্ষ আদালত। অধ্যক্ষের অবিলম্বে এফআইআর করা উচিত ছিল এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। থানায় ফেরার পর এফআইআর করেন পুলিশ আধিকারিক। অস্বাভাবিক মৃত্যু নয়, প্রথমে বলা হয় সংজ্ঞাহীন। একজন ডাক্তার জানবে না যে কোনটা মরদেহ? সুপ্রিম কোর্টে এই প্রশ্ন সলিসিটর জেনারেলের, যাতে হতবাকও হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন, তার সঙ্গে কথা বলবো। রাজীব, ঠিক কি কি হলো আজকে সুপ্রিম কোর্টের? কার্যত রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে, যেভাবে এফআইআর হয়েছে, যতক্ষণ পরে এফআইআর হয়েছে, সব মিলিয়ে ঠিক কি কি হলো? কি বললো রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট? দেখো, আজকে যে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে তাতে মূলত কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একদিকে যেমন সিবিআই তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাশাপাশি আজকে তুষার মেহতা যিনি সলিসিটর জেনারেল ছিলেন তিনিও কিন্তু সেই বিষয়গুলি উল্লেখ করেছেন। পাশাপাশি যারা বিচারপতিরা ছিলেন, প্রধান বিচারপতি স্বয়ং ডিওয়াই চন্দ্রচূড় এবং তার পাশাপাশি জেবি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্র, তারা প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নগুলি তুলেছেন যে সকাল 10:10 জেনারেল ডায়েরি হলো, অস্বাভাবিক মৃত্যুর একটি জেনারেল ডায়েরি করা হলো। দুপুর 1:45 জানানো হলো যে সেখানে আরেকটি অভিযোগ দায়ের হচ্ছে এবং রাত্রি 11:30টার পরে গিয়ে 11:45 গিয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে, তাও সেটি অস্বাভাবিক মৃত্যুর। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা একটা উষ্মা প্রকাশ করেছেন এবং এই প্রায় দীর্ঘক্ষণ প্রধান বিচারপতি নিজে বলেছেন যে সময় ঘটনা সেখান থেকে 14 ঘন্টা পরে গিয়ে এফআইআর রুজু হচ্ছে, এটা কাম্য নয়। সন্ধে 6:10 থেকে 7:10 পর্যন্ত পোস্টমর্টেম চলেছে। তারপরে তার পরিবারের হাতে সেই মৃত যে নির্যাতিতা লেডি ডক্টর তার দেহ তুলে দেওয়া হয়েছে। তারপরে গিয়ে যিনি আধিকারিক ছিলেন পুলিশের, তিনি থানায় পৌঁছেছেন, তিনি ওসির অনুমতি নিয়েছেন। টালা থানার ওসির অনুমতি নেওয়ার পর তিনি 11:45 রাত 11:45 গিয়ে এফআইআর রুজু করছেন। বিচারপতিরা প্রশ্ন করছেন, যখন ময়নাতদন্ত হয়ে গিয়েছে তারপরে গিয়েও কেন অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হচ্ছে, কেন এফআইআর দায়ের হচ্ছে এত পরে গিয়ে? এই প্রশ্নগুলি কিন্তু করা হয়েছে, যদিও রাজ্যের তরফে বলা হয়েছে যে এক্ষেত্রে পুলিশ সাধারণত যা ঘটনা যে ধরনের ব্যবস্থা নিয়ে থাকে এক্ষেত্রেও তাই করা হয়েছে, বরং অনেকটাই তৎপর ছিল পুলিশ। যিনি আধিকারিক ছিলেন তিনি সবকিছু মিটে যাওয়ার পর থানায় গিয়ে পুঙ্খানুপুঙ্খ সবকিছু উল্লেখ করেছেন এবং মামলা রুজু করেছেন, এফআইআর রুজু করেছেন। এক্ষেত্রে আদালত বক্তব্যে সন্তুষ্ট হয়নি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন যে আদালতে আজকে দীর্ঘ শুনানিতে ঠিক কি হয়েছে। রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট এই পুরো প্রক্রিয়া নিয়ে। এফআইআর কখন হয়েছে, কেন এতটা দেরি হলো, এই পুরো প্রক্রিয়া নিয়েই রীতিমতো একটা তুলোধনা করেছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি আপনাদের শোনাবো বিশিষ্ট আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা, তার বক্তব্য কি রয়েছে আজকে যা হয়েছে আদালতে তা নিয়ে, কি বলছেন শুনুন। ক্রাইম সিন ইজ ওয়ান অফ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা ক্রাইমের ক্ষেত্রে বা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে ক্রাইম সিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে থেকে প্রচুর প্রমাণ সংগ্রহ করা যেতে পারে। সেইটা যদি ডিস্ট্রয় হওয়ায় বা ডিস্ট্রয় কেউ করে থাকেন তাহলে সেটাও একটা অপরাধ। তো অবশ্যই সেই দিকগুলো হয়তো ফুটিয়ে দেখবেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং সব দিক দেখেই ওনারা বিচার করবেন, আমি আশাবাদী। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং চলছে এবং আমি আশাবাদী ভারতবর্ষের নাগরিক হিসেবে এবং আইনের একটি ছাত্র হিসেবে যে অবশ্যই এখানে সুবিচার এক্সপেক্ট করতে পারেন ভিকটিম বা তার পরিবার এবং সারা পশ্চিমবঙ্গ যেদিকে তাকিয়ে আছে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন আজকে যা হয়েছে, যেভাবে সুপ্রিম কোর্ট রাজ্যকে তুলোধনা করেছে শুনানিতে, কি বলছেন তার প্রতিক্রিয়া তিনি শুনুন। সুপ্রিম কোর্ট বলেছেন যে এই ধর্ষণ খুন নিয়ে রাজনীতি করা যাবে না। এটা একদম আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এই নিয়ে রাজনীতি করি না, আমরা করব না। আশা করি অন্যরাও সেটা খেয়াল রাখবেন, মনে রাখবেন। আর চিকিৎসকদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছেন কাজে যোগ দিতে। আমরাও বারবার সেই অনুরোধ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন। শুধু তাই নয়, স্বাস্থ্য ভবনে গতকাল তাদের যে প্রতিনিধি দল এসেছিল সেখানে তারা যা যা
অনুরোধ দাবি রেখেছিলেন, সবকটি রাজ্য সরকার মেনে নিয়েছে। ফলে আমরা আশা করব যে সুপ্রিম কোর্টের ডাকে সাড়া দিয়ে যে চিকিৎসকরা তারা কাজে যোগদান করবেন। আপনারা শুনলেন সুপ্রিম কোর্টের বক্তব্য, যেটা কুণাল ঘোষ তিনিও দাবি করলেন যে সুপ্রিম কোর্ট আর্জি জানিয়েছেন কর্মবিরতি তুলে নিয়ে কাজে যাতে যোগ দেন চিকিৎসকরা। এই বার্তা সুপ্রিম কোর্টের তরফ থেকে আগের দিনও দেওয়া হয়েছিল, যাতে তারা কাজে যোগ দেন, তাদের উপরে যেন আস্থা রাখেন এই চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকরা অনড়, তারা বলছেন তারা এই যে কর্মবিরতি সেটা তারা চালিয়ে যাবে না। এই মুহূর্তে আরজিকর থেকে সরাসরি কমলাক্ষ আমাদের প্রতিনিধি আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। কমলাক্ষ, সুপ্রিম কোর্ট আগের দিনও বলেছিল যে তাদের উপরে আস্থা রাখতে এবং যাতে কর্মবিরতি তুলে নিয়ে চিকিৎসা করেন আবার তারা শুরু করেন। কেন অনড়, কেন তারা কি বলছেন? দেখো, খুব স্পষ্টভাবেই আন্দোলনকারীদের বক্তব্য বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সেই নির্দিষ্ট দাবিতে এখনো পর্যন্ত তারা অনড় রয়েছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, অন্যদিকে সিবিআইয়ের যে স্ট্যাটাস রিপোর্ট, সমস্ত কিছুর দিকে কিন্তু আজকে আন্দোলনকারীরা তাকিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে আন্দোলনের রূপরেখা কি হবে, অর্থাৎ আগামী দিনে এই যে মঞ্চ তুমি দেখছো, যে মঞ্চের ছবি তোমাকে আমি দেখাচ্ছি, এই মঞ্চে আগামী কাল থেকে কি হবে, সিআইএসএফ ইতিমধ্যেই তারা তাদের ডিউটি 26টি স্পটে নিজেদের ডিউটি পালন করছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের একেবারে বলা যেতে পারে অবজারভেশন, এবং সেখানে বলা হচ্ছে যে কাজে ফিরুন চিকিৎসকরা। কিন্তু এই আন্দোলনকারী তাদের বক্তব্য, তারা বিচার চান, বিচার দেখে তবে তারা সিদ্ধান্ত নেবেন। এবং প্রাথমিকভাবে পরবর্তী আন্দোলনের রূপরেখা নিয়ে তারা এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন, যদিও সেই বৈঠক দীর্ঘক্ষণ ধরে চলছে এবং দীর্ঘক্ষণ ধরে চলবে তেমন ইঙ্গিতও আমরা পাচ্ছি। এবং সেই বৈঠকে তারা স্থির করবেন আগামী দিন, আগামী কাল থেকে এই আন্দোলন কি হবে। কিন্তু এই মঞ্চে আজকে বারংবার কিন্তু আন্দোলনকারীরা তারা যখন মঞ্চে বক্তব্য রাখছেন বা বলছেন, সেই সময় তারা এইখানে যারা উপস্থিত রয়েছেন সকলের কাছে কিন্তু সেই প্রস্তাব রেখেছেন যে এই আন্দোলন কি থামিয়ে দেওয়া উচিত। কিন্তু সমস্যারে এই মঞ্চ তারা কিন্তু জানিয়ে দিয়েছে কোনোভাবেই এই আন্দোলন যাতে থামানো না হয়, যাতে এই আন্দোলন না থামে, সেই বক্তব্যই কিন্তু তাদের কাছ থেকে তারা সম্পূর্ণ অনড় হয়ে রয়েছেন। বিচার না পাওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। এদিকে দিল্লির এইমসের চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।